মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে ছলনা ও চতুরতার মাধ্যমে এরশাদ জিয়ার খুব প্রিয় পাত্র হলেন। আওয়ামী লীগ সংবিধান সংশোধনের প্রতিবাদ করে। জাদু মিয়াকে দেওয়া কথা জিয়া রাখেননি। চতুর্থ অধ্যায় বিস্তার। সংসদ নির্বাচন। ১৯৭৮ সালের ১৭ নভেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইতিপূর্বে ঘোষণা করা রাজনৈতিক দলবিদ সংশোধন করে নতুন একটি অধ্যাদেশ জারি করেন। এই অধ্যাদেশের কয়েকটি ধারা ছিল এরকম: বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম বা নিরাপত্তার পক্ষে ক্ষতিকর এমন কোনো মতামত প্রচারের উদ্দেশ্যে কিংবা এমন কাজে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে কোনো রাজনৈতিক দল গঠন করা হবে না। কোনো ব্যক্তি কোনো বিদেশি সাহায্য নিয়ে দল তৈরি, সংগঠন, প্রতিষ্ঠা বা আহ্বান করতে পারবেন না এবং এরূপ কোনো দলের সঙ্গে কোনোভাবেই জড়িত হবেন না। কোনো রাজনৈতিক দলই কোনো গুপ্ত বা অপ্রকাশ্য সংগঠন, গোষ্ঠী বা এজেন্সি পোষণ করবে না। কোনো গোপন বা অপ্রকাশ্য কাজে জড়িত হবে না, অথবা কোনো নামেই এমন কোনো সশস্ত্র ক্যাডার, স্বেচ্ছাসেবী বাহিনী বা অন্য কোনো সংগঠন তৈরি বা পোষণ করবে না যা কোনো শৃঙ্খলা বাহিনীর মতো কাজ করে। রাজনৈতিক দলের তহবিল তফসিলভুক্ত ব্যাংকে থাকতে হবে এবং সেই ব্যাংকের মাধ্যমেই পরিচালনা করতে হবে। এই অধ্যাদেশ জারির পর রাজনৈতিক দলের বাধ্যতামূলক নিবন্ধনের শর্তটি তুলে নেওয়া হয়। তবে ১৭ নভেম্বরের অধ্যাদেশে কি কি করা যাবে না সে বিষয়ে স্পষ্ট উল্লেখ ছিল। জিয়া নিজে এসব খুব একটা মেনে চলতেন না। বিএনপি গড়ে তোলার ক্ষেত্রে তিনি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করেছিলেন। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মেজর জেনারেল নুরুল ইসলাম। ১ ডিসেম্বর ১৯৭৮ জিয়া সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদকে লেফটেন্যান্ট জেনারেল হিসাবে পদোন্নতি দিয়ে সেনাপ্রধান নিযুক্ত করেন। এরশাদকে সেনাপ্রধান করায় অনেকেই ক্ষুণ্ণ হন। এই প্রসঙ্গে সেনা সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরীর ভাষ্য উল্লেখ করা হলো। ছলনা ও চতুরতার মাধ্যমে এরশাদ জিয়ার খুব প্রিয় পাত্র হলেন। জিয়াও তাকে বিশ্বাস করতে শুরু করলেন। একসময় জিয়া এরশাদকে সেনাপ্রধান করে নিজে ওই পদ থেকে সরে আসার ইচ্ছা প্রকাশ করলেন। এই পদক্ষেপ নেওয়ার পূর্বে জিয়া একদিন আর্মি হেডকোয়ার্টারের সামনের লনে হাঁটতে হাঁটতে কথা প্রসঙ্গে আমার মতামত জানতে চাইলেন। আমি জেনারেল মঞ্জুরকে সেনাপ্রধান করার কথা বললাম। জিয়া আমার ওই মতামতকে অন্যভাবে নিলেন। ভাবলেন আমি আর মঞ্জুর এক পক্ষের। তাই জিয়া আমার দিকে তাকিয়ে কটাক্ষ করে বললেন, তোমরা দুইজনই চিফ হবে, তবে অপেক্ষা করতে হবে। শুধু আমি নয়, জিয়া অন্যান্য সুহৃদয়, শুভাকাঙ্ক্ষী, অনুগত ও বন্ধুবান্ধবও এরশাদকে সেনাপ্রধান করার বিপক্ষে ছিলেন। এরশাদ তখন জিয়া সরকারের দুর্নীতি দমনের প্রধান সমন্বয়কারী, অথচ তার বিরুদ্ধেই অনেক দুর্নীতির অভিযোগ নিয়ে সেনাবাহিনীতে কথাবার্তা হতো। এছাড়া তার নৈতিক চরিত্র নিয়ে অনেক কানাঘুষা ছিল। আগেই সরকার ঘোষণা করেছিল ১৯৭৮ সালের ডিসেম্বরের জাতীয় সংসদের নির্বাচন হবে। নির্বাচনের বিষয়টি সামনে রেখে জিয়াউর রহমান আরও একবার সংবিধান সংশোধনের উদ্যোগ নেন। ১৫ ডিসেম্বর জারি হল সামরিক আইনের দ্বিতীয় ফরমান, পঞ্চদশ সংশোধনী। সংশোধনীতে বলা হলো, জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সংসদের আস্থাভাজন ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। মন্ত্রিসভা সদস্যদের ১/৫ বেশি সদস্য সংসদের বাইরে থেকে নেওয়া যাবে না। মন্ত্রীদের কার্যকাল নির্ভর করবে রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর। জাতীয় সংসদে মহিলাদের জন্য ৩০টি সংরক্ষিত আসন থাকবে পরবর্তী ১৫ বছরের জন্য, ইত্যাদি। আওয়ামী লীগ সংবিধান সংশোধনের প্রতিবাদ করে। ১৭ ডিসেম্বর এক বিবৃতিতে আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক উকিল বলেন, সার্বভৌম জাতীয় সংসদের নামে এটা নিছক একটা ধাপ্পা এবং সংসদের সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির কবজায় নেওয়ার জন্য এই সংশোধনী জারি করা হয়েছে। ১৯৭৮ সালের ৩০ নভেম্বর নির্বাচন কমিশন ঘোষণা করেছিল ১৯৭৯ সালের ২৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু সামরিক আইনের আওতায় নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে অনেকের আপত্তি ছিল। অবশ্য কোনো কোনো দল নির্বাচনের অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় এবং নিজেদের মধ্যে নির্বাচনী জোট তৈরি করতে থাকে। ৫ জানুয়ারি ১৯৭৯ এক ঘোষণায় নির্বাচনের তারিখ বদল করে ১৮ ফেব্রুয়ারি ধার্য করা হয়। ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন ৩০টি দলকে নির্বাচনী প্রতীক বরাদ্দ করে। এই ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ জাতীয় সংসদে ৩০০টি আসনে নির্বাচন হয়। নির্বাচনে বিএনপি ২০৭টি আসন পেয়ে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পায়। আওয়ামী লীগ তখন দুই ভাগ। আব্দুল মালেক উকিলের নেতৃত্বে আওয়ামী লীগ ৩৯টি আসনে জয়ী হয়। অন্যদিকে মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের অন্য গ্রুপটি মাত্র ২টি আসন পায়। ফলে আওয়ামী লীগ মূলধারার আওয়ামী লীগ হিসাবে স্বীকৃতি পেয়ে যায়। আইডিএল, মুসলিম লীগের জোট, গণতান্ত্রিক ইসলামী ফ্রন্ট ২০টি এবং জাসদ ৮টি আসনে জয়ী হয়। প্রাপ্ত ভোটের ৪১% পায় বিএনপি। আওয়ামী লীগ, গণতান্ত্রিক ইসলামী ফ্রন্ট ও জাসদ পায় যথাক্রমে ১৫, ১০ ও ৫% ভোট। ১৬ জন নির্দলীয় প্রার্থী জয়ী হয়।
বিএনপি থেকে নির্বাচিতদের 40% ছিল অরাজনৈতিক ব্যক্তি, 16% এসেছিল মুসলিম লীগ থেকে, 15% এসেছিল ন্যাপ ভাসানী থেকে এবং 9% আগে আওয়ামী লীগের সঙ্গে ছিলেন। আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক উকিল সংসদ নির্বাচনের ব্যাপারে কারচুপির অভিযোগ করেন। 20 ফেব্রুয়ারি দলের অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের আগেই বঙ্গভবনের নির্বাচনের ফলাফল সম্পর্কে নীল নকশা তৈরি করা হয়েছিল, সেটাই বাস্তবায়ন করা হয়েছে। সবকিছুই নির্ধারিত হয়েছে নির্বাচনের আগে নেওয়া বিভিন্ন সংস্থার জরিপের ভিত্তিতে। নির্বাচনের জয় পরাজয় কেমনভাবে নির্ধারণ করা হয়েছে সে ব্যাপারে চমকপ্রদ তথ্য পাওয়া যায় মোখলেছুর রহমানের সাক্ষাৎকার থেকে। জাদু মিয়ার সঙ্গে তার আলাপচারিতায় প্রসঙ্গটি এসেছিল। জাদু মিয়াকে বলেছিলাম, আর যাই করো আর না করো, দেয়ার ক্যান নট এনি ডেমোক্রেসি উইথাউট অ্যান অপোজিশন। তোমরা আমাকে একটা কথা বলে দাও যে দেশে একটা অপোজিশন বা বিরোধী দল থাকবে। ও বলেছিল থাকবে মানে থাকবে। আমি বলেছিলাম শেখ মুজিবের কাছেও একটা গ্রুপকে পাঠিয়েছিলাম, তাদের দিয়ে একটা কথাই শেখ মুজিবকে বলানো হয়েছিল যে যাতে বিরোধী দল থেকে 30-40 জন সংসদ সদস্য এসে কথা বলতে পারেন, আপনি তার সুযোগ রাখবেন। যারা তার কাছে গিয়েছিলেন শেখ মুজিব নাকি তাদের বলেছিলেন, বিরোধী দলে তারা যদি ভোট না পায় আমি কি বক্স ভেঙে তাদের পক্ষে ভোট দেব? জাদু মিয়াও আমাকে একথাই বলেছিলেন, অপোজিশন আমরা ক্রিয়েট করব মানে? আমি বললাম বিরোধী দলকে আসতে দিতে হবে, বলতে দিতে হবে। জাদু বলল তারা যদি ভোট না পায়? আমি বললাম ভোট তো তারা পাবে জাদু মিয়া, তোমরা যদি ভোটারের ভোট কেড়ে না নাও। তারা আমার এ কথাটা খুবই সিরিয়াসলি নিয়েছিল অ্যান্ড দে অ্যালাউড দ্য পজিশন টু কাম। কিছু লোক সত্যিকারভাবে নিজেদের জোরে এসেছিলেন, আর কিছু জায়গার ব্যাপারটা একটু অন্যভাবে ঘটেছিল। যেমন খান সবুর সাহেবের কথাই ধরুন, তিনি মুসলিম লীগের। এই মর্মে চুক্তি হয়েছিল যে তাকে 3 জায়গা থেকে পাশ করিয়ে আনতে হবে, তাকে 3 জায়গা থেকেই পাশ করিয়ে আনা হয়েছিল। আমাদের রংপুরে মুসলিম লীগের কাজী আব্দুল কাদের কথাই ধরা যাক, সেখানে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন যিনি, তিনি আমাকে এসব কথা বলেছিলেন তাকে টাকা দেওয়া হয়নি। শুধু তাই নয়, তার বিরুদ্ধে গভর্নমেন্ট অফিসাররা পর্যন্ত কাজ করেছেন, সবাই কাজ করেছেন কাজী কাদেরের পক্ষে। আওয়ামী লীগের কিছু লোক নিজেদের শক্তির বলে এসেছিলেন, কিছু লোককে পুলিশ রেকর্ড দেখে আনা হয়েছে, ফলে একটা উল্লেখযোগ্য সংখ্যক বিরোধী দলীয় সদস্য সংসদে আসার সুযোগ পেয়েছিলেন। তাদের সংখ্যা ছিল 80 জনের মতো। মোখলেছুর রহমানের সাক্ষাৎকার থেকে জানা যায় জিয়া জাদু মিয়াকে প্রধানমন্ত্রী করবেন বলে কথা দিয়েছিলেন। জাদু মিয়া তার বড় ভাইকে একবার দুঃখ করে বলেছিলেন জিয়ার সঙ্গে তার কথা হয়েছিল যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নমিনেট করবেন, কিন্তু পার্লামেন্টে গিয়ে তাকে 30 দিনের মধ্যে আস্থা ভোট নিতে হবে। এই সময়ে শাহ আজিজুর রহমান সেখানে ছিলেন। তিনি জিয়াকে বলেছিলেন, স্যার এর আবার কি দরকার, আপনি নমিনেট করবেন, তার আবার আস্থা ভোট কি দরকার? দ্যাট ইজ এনাফ, এর নমিনেশন ইজ এনাফ। জাদু মিয়াকে দেওয়া কথা জিয়া রাখেননি, তাকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। জাদু মিয়া এই প্রস্তাবে রাজি হননি। 13 মার্চ 1979 তার মৃত্যু হয়। জিয়ার মিনিস্ট্রি পরিষদে জাদু মিয়াকে সিনিয়র মিনিস্টার পদ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। জিয়ার সংসদের প্রথম অধিবেশন বসে 2 এপ্রিল 1979। মির্জা গোলাম হাফিজ স্পিকার ও শাহ আজিজুর রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আওয়ামী লীগের আসাদুজ্জামান খান বিরোধী দলের নেতা নির্বাচিত হন। প্রথমবারের মতো কয়েকটি বিরোধী রাজনৈতিক দলের প্রধান নেতা সংসদে জায়গা পান। তাদের মধ্যে ছিলেন ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ, গণতান্ত্রিক আন্দোলনের রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের মোহাম্মদ তোহা, জাতীয় একতা পার্টির সুরঞ্জিত সেনগুপ্ত এবং জাসদের শাহজাহান সিরাজ। আওয়ামী লীগের সভাপতি মালেক উকিলও নির্বাচনে হেরে গিয়েছিলেন। 5 এপ্রিল জাতীয় সংসদে সংবিধানের 5ম সংশোধনী বিল উত্থাপন করা হয়। এই বিলে 1975 সালের 15 আগস্ট থেকে এ যাবৎ জারি হওয়া সব আদেশ বৈধ করার প্রস্তাব করা হয়। আওয়ামী লীগের উভয় গ্রুপ জাসদ, ন্যাপ, গণতান্ত্রিক আন্দোলন ও একতা পার্টি বিলের বিরোধিতা করে, ওয়াকআউট করে। গণতান্ত্রিক ইসলামী ফ্রন্ট, জাতীয় লীগ, সাম্যবাদী দল ও গণফ্রন্টের 20 জন সদস্য ভোটদানের বিরত থাকেন। বিলটি সংসদে 241/0 ভোটে পাশ হয়। জিয়াউর রহমান 6 এপ্রিল সামরিক আইন প্রত্যাহার করে নেন। জাতীয় সংসদ নির্বাচনের পর জিয়াউর রহমান বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। তিনি নিজের চেয়ারম্যান বহাল থাকলেন। 12 সদস্যের একটি স্ট্যান্ডিং কমিটি তৈরি করা হলো। এটা ছিল দলের সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি। এই কমিটির সদস্য ছিল বিচারপতি আব্দুল সাত্তার, শাহ আজিজুর রহমান, আব্দুর রাজ্জাক চৌধুরী, জমিরুদ্দিন সরকার, একরামুল হক, শেখ রাজ্জাক আলী, সৈয়দ মফিজুল হাসান, আমিনা রহমান, ASM ইউসুফ এবং নাজমুল হুদা। অধ্যাপক AQM বদরুজ্জামান চৌধুরীকে জিয়া দলের মহাসচিব নিয়োগ করেন। চেয়ারম্যান এবং সচিব পদাধিকার বলে স্থায়ী কমিটির সদস্য ছিলেন। মহাসচিব নিযুক্ত হওয়ার পর 23 আগস্ট 1979 বদরুজ্জোহা চৌধুরী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।